আচ্ছা, আমরা যে ডিজাইনগুলা করি এই ডিজাইনগুলা ব্যাপারটা এরকম না যে আমাদের পছন্দ মতো যেই কালারটা ইচ্ছা হচ্ছে সেই কালার দিয়ে একটা ডিজাইন বানিয়ে ফেললাম। ডিজাইনের কিছু থিওরি আছে, এই থিওরিগুলো অবলম্বন করলে ডিজাইনগুলো অটোমেটিক্যালি সুন্দর হয়। তো সর্বপ্রথম যে বিষয়টা, যে আমরা চেষ্টা করব আমাদের ডিজাইনে একেবারে গাঢ় যে কালারগুলা সেই কালারগুলোকে স্কিপ করার। অর্থাৎ কোনো একটা ডিজাইন তৈরি করলাম, ডিজাইনে একেবারে পিওর লাল, পিওর হলুদ, এই ধরনের কালারগুলো আমরা স্কিপ করার চেষ্টা করব। অর্থাৎ যেই কালারগুলো আমাদের একেবারে নজর কাড়ে এই ধরনের কালার আমরা স্কিপ করব। এরপর প্রত্যেকটা কালারের কিন্তু কিছু অর্থ আছে, যেমন সাদা কিছু অর্থ প্রকাশ করে, লাল কিছু অর্থ প্রকাশ করে। তো এই ধরনের এক একটা কালার এক একটা আহ, অর্থ বহন করে। তো আমরা যখন ডিজাইন তৈরি করব তখন কি উদ্দেশ্যে ডিজাইনটা করছি, কি কাজের ডিজাইনটা করছি, কি ডিজাইন করছি, এগুলা এই আমাদের মোটিভটা খেয়াল করে কালার ইউজ করব। যেমন ধরেন, আপনাকে যদি কখনো কেউ বলে যে শোক দিবসের একটা পোস্টার তৈরি করতে হবে, তো নিঃসন্দেহে এই পোস্টার আপনি নীল বা লাল, নীল অথবা সবুজ করবেন না, তাই কি না? আবার যদি কখনো বলা হয় আপনাকে যে স্বাধীনতা দিবসের একটা পোস্টার তৈরি করতে হবে, তাহলে এটাকেও আপনি নিশ্চয়ই নীল, লাল বা হলুদ করবেন না। তো যেই উদ্দেশ্যে আমরা ডিজাইনটা করছি সেই উদ্দেশ্যের সাথে যাই, সেই উদ্দেশ্যের সাথে সম্পর্কিত কোনো একটা কালার দিয়ে আমাদেরকে ডিজাইনটা করতে হবে। বুঝতে পারছি কি বিষয়টা? আপনাদের যদি কনফিউশন থাকে যে আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্টার তৈরি করছি, এই পোস্টারটা কি কালার হবে, কি কালার ইউজ করব, তো প্রথম যে বিষয়টা, আপনি যে প্রতিষ্ঠানের জন্য তৈরি করছেন সেই প্রতিষ্ঠানের কোনো কালার থিম আছে কিনা এটা দেখতে হবে। যেমন ধরেন, কোনো প্রতিষ্ঠানের নির্ধারিত কিছু কালার থাকে, যে এই প্রতিষ্ঠানের সবগুলা ডিজাইন বা সব কিছু লাল হয়, বা কোনো একটা প্রতিষ্ঠানের সব কিছু নীল হয়। তো এই রকম কোনো কালার থিম আছে কিনা সেটা খেয়াল করতে হবে। যদি কালার থিম থাকে তাহলে সেই কালার অনুযায়ী ডিজাইনগুলো করতে হবে। আর যদি কোনো থিম না থাকে তাহলে সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া পোস্টারে আপনাদেরকে হয়তো এর আগে দেখিয়েছিলাম যে আমি যে প্রোডাক্টের ডিজাইন তৈরি করব ওই প্রোডাক্ট থেকেই আমি কালার পুল করব। অর্থাৎ এই ডিজাইনটা কি আমরা দেখতে পাচ্ছি? জি ভাইয়া। খেয়াল করেন এখানে যে ডিজাইনটা করা হয়েছে, এই ডিজাইনের সাইডের যে কালারগুলা ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা নেওয়া হয়েছে কোথায় থেকে? আমার এই প্রোডাক্ট যেটা, এই প্রোডাক্টের মধ্যে থেকে কালার নিয়ে প্রোডাক্টের সাথে কালার কম্বিনেশন ম্যাচ করে এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হয়েছে। তো যখন ডিজাইন তৈরি করব খেয়াল রাখতে হবে যে ওই প্রোডাক্ট থেকে যেন আমি কালার পুল করতে পারি। প্রোডাক্টটা যেই কালার থাকবে সেই কালারের উপরে আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করব, ব্যাকগ্রাউন্ড এবং আদার্স যে টেক্সটগুলো আছে সেগুলা। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার কালারের মধ্যে যেন কন্ট্রাস্ট থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে কন্ট্রাস্ট কি? কন্ট্রাস্ট কি সেটা কি আমরা জানি? কন্ট্রাস্ট হচ্ছে আলো এবং অন্ধকারের পার্থক্য। অর্থাৎ মনে করেন কোনো একটা অন্ধকার জায়গায় যদি অল্প একটু আলো থাকে, খুব সুন্দরভাবে এটা চোখে পড়ে না? ঠিক তেমনিভাবে আলোকিত একটা জায়গায় যদি অন্ধকার থাকে, অল্প একটু জায়গা, এটাও খুব সহজে নজরে পড়ে। তো আমরা যে কালার থিওরিটা ইউজ করি, সাপোজ মনে করেন যে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এখানে আমি একটা টেক্সট যদি ইউজ করি কালো কালার দিয়ে, তো এই টেক্সটটা আমাদের খুব সহজে নজরে পড়বে না? কিন্তু এই টেক্সটটাকে যদি আমি এই যে হলুদ কালার করে দিলাম, সাদার মধ্যে হলুদ, সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে হলুদ কালার টেক্সট, আমরা দূরে থেকে যদি খেয়াল করি যতটা সহজে আমাদের উপরের লেখাটা নজরে পড়ছে ততটা সহজে কিন্তু এই লেখাটা নজরে পড়বে না।
কারণ কি? কারণ হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড আর টেক্সট এই দুইটা কালারের মধ্যে পার্থক্য আছে, আর এখানে দুইটা কালারের মধ্যে পার্থক্য কম। তো নিঃসন্দেহে বলা যায় যে এই যে ডিজাইন লেখাটা, এটার মধ্যে আমাদের কালারের যে কন্ট্রাস্ট সেটা আছে, আর নিচের যেটা এটার মধ্যে আমাদের কন্ট্রাস্ট বিষয়টা নাই। তো আমরা যখন কোনো ডিজাইন তৈরি করব, অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ড আর উপরের অবজেক্ট এই দুইটার মধ্যে যেন কালারের কন্ট্রাস্ট থাকে বা কালারের পার্থক্য যেন থাকে, খুব সহজেই যেন আমরা লেখাটাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে পারি। তো এবার দেখেন, সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে আমি যে পোস্ট ডিজাইন করছি যে প্রোডাক্টের, সেই প্রোডাক্ট থেকে খুব সহজেই কালার পিক করতে পারি। দেখতে পাচ্ছেন তো সবাই? জি ভাইয়া। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাতে আমার প্রোডাক্ট হচ্ছে একটা হেডসেট বা হেডফোন। তো এই হেডফোনের মধ্যে হেডফোনের যে কালারটা আছে এখানে, এই কালারটাই আমাদের ব্যাকগ্রাউন্ড এবং টেক্সটের মধ্যে দিয়ে দিয়েছে। আমার মেইন থিম হচ্ছে এই কালারটা, অর্থাৎ আমাদের মেইন থিম বা মেইন কালারটা পেয়ে যাচ্ছি আমরা আমাদের প্রোডাক্ট থেকেই। এটা যদি আমরা দেখি, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা হয়েছে গ্রিনের মধ্যে। তো এই গ্রিন কালারটা আমরা পাচ্ছি কোথায় থেকে? গ্রিন কালারটা পাচ্ছি আমরা এই প্রোডাক্ট থেকেই। তো আমরা যখন ডিজাইন করব, আমাদেরকে এই এই যে এটা দেখেন, এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়েছে এই জুতার কালার থেকে। বুঝতে পারছি বিষয়টা? জি ভাইয়া, এগুলো তো আগে বলা হয়েছিল ভাইয়া। এগুলা বলেছিলাম। আচ্ছা, তো আমার মেন যে বিষয়টা জি। সেটা হচ্ছে যে কালারের মধ্যে কন্ট্রাস্ট রাখতে হবে ব্যাকগ্রাউন্ড থেকে, যেন সহজে আমি অবজেক্টটাকে আলাদা করতে পারি। তো এখন দেখেন, যখন কোনো একটা প্রোডাক্টের আপনি এভাবে কালার পিক করতে পারছেন না, তখন কি করবেন? তখন কোন কালার নেবেন? কিভাবে কাজ করবেন? গুগল থেকে কালার হুইল চিনেন আপনারা? ট্রেডিশনাল কালার হুইল। ভাইয়া, কালার জেলা দিয়েও তো করা যায়। অনেক কিছু অনেকভাবেই করা যায়। হুম। মোট কথা হচ্ছে যে একটা ডিজাইন সুন্দর করতে হবে, সে জি যেভাবেই ভাইয়া। হোক। এই যে এটা হচ্ছে, এই এই হুইলটাকে বলা হয় ইউনিভার্সাল কালার হুইল। এটা RGB আছে, CMYK আছে, ট্রেডিশনাল কালার হুইল। তো এই কালার হুইল থেকে আমরা কিছু কালার পিক করতে পারি। এই কালার পিক করার প্রসেস কয়েকটা আছে, আপনাদেরকে দেখাই। তো মোটামুটি ভালো হচ্ছে ক্যানভার একটা কালার হুইল আছে, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল কালার হুইল। এখানে RGB তিনটা কালার এখানে আছে। তো এখান থেকে এখন খেয়াল করেন, এখান থেকে দুইটা অপশন আছে না? এটা একটা কালার, এটা একটা কালার, দুইটা কালার এখানে আছে। তো এই যে দুইটা কালার, এই কালার হুইলের মধ্যে বিপরীত মুখে যে দুইটা কালার, এই দুইটা কালারকে বলা হয় কমপ্লিমেন্টারি কালার। প্রশ্ন হতে পারে যে কমপ্লিমেন্টারি কালার কি বা কাকে বলে? কমপ্লিমেন্টারি কালার হচ্ছে ট্রেডিশনাল কালার হুইলের এক জোড়া রং, যেই রং দুইটা একে অপরের ঠিক 180 ডিগ্রি বিপরীতে থাকে। এই যে দেখেন, এই যে এটুকু আপনারা লিখতে পারেন যদি কখনো প্রশ্ন আসে যে কমপ্লিমেন্টারি কালার কি। ওয়ান অফ এ পেয়ার অফ কালার্স দ্যাট আর অপোজিট ইচ আদার অন দ্য ট্রেডিশনাল কালার হুইল।
বুঝতে পারছি? তো এইখান থেকে আমরা যেহেতু কমপ্লিমেন্টারি এখন বর্তমানে কমপ্লিমেন্টারি নিয়ে কাজ করছি, দেখেন আমাদের এখানে অপশনটা সিলেক্ট করা আছে কমপ্লিমেন্টারি। আমরা দুইটা কালার নিয়ে কাজ করছি, কমপ্লিমেন্টারি থেকে আমরা দুইটা কালার পাই। এখন এইখান থেকে যদি আমরা চেঞ্জ করি, চেঞ্জ করলে আমরা একটা প্রিভিউ পাচ্ছি যে কোন কোন কালার নিয়ে বা কোন কালার ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব। বুঝতে পারছেন? যেমন ধরেন এই যে দুইটা কালার এখানে প্রিভিউ দেখা যাচ্ছে, এটা একটা এটা একটা। তো এই দুইটা কালার নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, একটাকে ব্যাকগ্রাউন্ডে রাখতে পারি আর একটাকে টেক্সটে রাখতে পারি। অর্থাৎ এই দুইটা কালারের কম্বিনেশনে আমরা কোনো একটা ডিজাইন করলে ডিজাইনটা আশা করি খারাপ হবে না। তো এই কালারগুলো আমরা কিভাবে পিক করব এটা দেখার বিষয়। তো এখানে দেখেন এটা একটা কালার, এটা একটা কালার। তো দুইটা কালারের নিচেই এই যে দেখেন একটা হেক্স কোড দেওয়া আছে, হেক্সাডেসিমাল কোড দেওয়া আছে। তো এই কোডের উপরে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে। এখন যদি আমরা ইলাস্ট্রেটরে যাই, যে এইখানে ওই কপি হওয়া কোডটা পেস্ট করব, তাহলে এই কালারটা এখানে চলে আসলো। সেম একইভাবে আমরা এখানে ক্লিক করলে এই কোডটা কপি হয়ে যাবে। এখন এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। দেখেন এই দুইটা কম্বিনেশনে আমি একটা ডিজাইন করতে পারি না? এটা হচ্ছে দুইটা কালার, যেটা কমপ্লিমেন্টারি কালার বলে যেটাকে। আবার এখানে আরেকটা অপশন আছে হচ্ছে ট্রায়াডিক। ট্রায়াডিক থেকে আমরা তিনটা কালার পাবো। ট্রায়াডিকে যদি যাই আমরা তিনটা কালার পাবো, তিনটা কালারের কম্বিনেশন নিয়ে কাজ করতে পারি। তো কমপ্লিমেন্টারি কালার আর ট্রায়াডিক, এই বিষয়টা কি আমরা বুঝছি সবাই? জি ভাইয়া। এভাবে কালার থিওরি ইউজ করে আমরা ডিজাইন তৈরি করতে পারি। তো এই হচ্ছে কালার থিওরি। কালার থিওরি সম্পর্কে বেসিক কিছু আইডিয়া। এখন আমরা টুলসে চলে যাই। গতদিন কোন কোন টুলসের কাজ শিখেছিলাম? এখান থেকে ইরেজার, সিজার, নাইফ এগুলা দেখেছিলাম। জি ভাই, এগুলো দেখা হচ্ছে। তারপর এগুলা হয়েছে ভাইয়া, এটা এগুলো হয়েছে সবগুলা। না? হ্যাঁ, এগুলা আচ্ছা, হয়েছে। এখান এটা থেকে এটা শুরু দেখে হবে। এখান থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এই টুলটা থেকে শুরু করি। তো আমাদের এইখানে দুইটা টুল আছে, এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল আর নিচেরটা হচ্ছে পাপেট ওয়ার্ক টুল। তো ফ্রি ট্রান্সফর্ম টুল যেটা, এটার কাজটা একটু দেখি। মনে করেন এটা একটা রেক্ট্যাঙ্গল নিলাম। এখন এটাকে তো আমরা
এই সিলেকশন টুল দিয়ে এইভাবে ছোট বড় করতে পারি। যেভাবে ছোট বড় করি না কেন এটা একটা রেশিও অনুযায়ী ছোট বড় হচ্ছে। কিন্তু আমরা এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল, এখান থেকে এই ফ্রি ট্রান্সফর্ম টুল নিলে আমাদের এখানে কয়েকটা অপশন আছে। এটা একটা অপশন, এটা একটা, এটা একটা, এটা একটা। তো কনস্ট্রেন্ট এটার প্রয়োজন নাই। এটা হচ্ছে যে আমরা নর্মালি শিফট ধরেই সিলেকশন টুল দিয়ে যেটা করতে পারি সেটা। 2 নম্বরে যেটা আছে দেখেন, এটার কাজ হচ্ছে 2 নাম্বারটাও এই একই ধরনের ফ্রি ট্রান্সফর্ম। আমরা 3 নাম্বারটায় চলে যাই। আচ্ছা ওয়েট ওয়েট, 2 নাম্বারটা হচ্ছে আপনার এই যে রেক্ট্যাঙ্গলটা, যে কোনো একটা সাইডকে আপনি ইচ্ছা মতো কম বেশি করতে পারবেন। কিরকম? এই যে দেখেন, বুঝতে পারছেন? যে কোনো একটা সাইডকে আমরা এইভাবে কম বেশি করতে পারি। এটা আমাদের কখন প্রয়োজন হতে পারে? মনে করেন যে একটা একটা টেবিল তৈরি করতে যাবেন, তখন এখান থেকে আপনি এই যে ফটোশপ দিয়ে আমরা টেবিল তৈরি করেছিলাম না, ঠিক একইভাবে এখান থেকে আপনি এটাকে ট্রান্সফর্ম করতে পারেন। এরপর যে অপশনটা আছে এটা হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টর্ট। এখান থেকে যদি আমি একটা সাইডে ক্লিক করি, দেখেন ওই সাইডের দুইটা, যে সাইডে ক্লিক করবো সেই সাইডের দুইটা একটা নির্দিষ্ট স্কেলে ছোট বড় হচ্ছে। বুঝতে পারছি কি আমরা? জি ভাইয়া। আর এটা হচ্ছে টোটালি ফ্রি হ্যান্ড, এটার কোনো নাই, রেশিও নাই, জাস্ট যেটা ধরবেন সেটার উপরেই মুভ হবে। এই হচ্ছে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুল। এরপরে দেখি আমরা, আমাদের এখানে আছে হচ্ছে পাপেট ওয়ার্প টুল। পাপেট ওয়ার্প টুলের কাজটা একটু মজার। মনে করেন এটা হচ্ছে একটা শেপ তৈরি করলাম। এখন পাপেট ওয়ার্প টুল যদি আমরা নিই, আমাদের এখানে অটোমেটিক 4টা পয়েন্ট চলে আসছে। 4টা পয়েন্ট চলে আসছে, আমরা ইচ্ছা করলে মাউস ক্লিক করে পয়েন্ট আরো বাড়াতে পারি। তো এখান থেকে আমরা যে কোনো একটা পয়েন্টকে মুভ করতে পারি, এই পয়েন্টগুলোকে মুভ করতে পারি। আচ্ছা এটা আমি একটু টেক্সট দিয়ে দেখাই তাহলে ভালো বুঝবেন। আমরা টেক্সটকে আউটলাইন করতে পারি কিভাবে? রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনস, তাহলে টেক্সটটা আর টেক্সট থাকবে না। তো এখন দেখেন এই যে এই টুলটা যদি আমরা নিই, পাপেট ওয়ার্প টুল, দেখেন এখানে 4টা পয়েন্ট চলে আসছে 4টা জায়গায়। আমরা চাইলে এখান থেকে এটাকে ভেঙে দিতে পারি। বুঝতে পারছি কি? ইলাস্ট্রেটর থেকে আমরা যদি কখনো ভেক্টর ক্যারেক্টার তৈরি করতে চাই, কার্টুন টাইপের কিছু, তো কার্টুন তৈরি করে এই কার্টুনগুলোকে যদি মুভ করাতে চাই, যে কার্টুনটা হাঁটছে বা হাত নড়াচ্ছে, সেটা আমরা এইটা দিয়ে করতে পারি পাপেট ওয়ার্প টুল দিয়ে। বুঝতে পারছি? এরপরে হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুলের কাজ, তো মনে হয় আমরা দেখেছিলাম তাই না? শেপ বিল্ডার টুলের কাজ দেখেছিলাম না? ভাইয়া এখানে কি দেখেছিলাম না, ইয়াতে ফটোশপে দেখেছিলাম ভাইয়া।
না, শেপ বিল্ডার এখানে টুল মনে হয় দেখি। ফটোশপে নাই। ভাই এর আগের ক্লাসে তো মনে হয় এগুলা দেখানো হয়েছে। আমরা সম্ভবত প্রথম দিকে শেপ বিল্ডার টুল আর পাথফাইন্ডার এই দুইটার ক্লাস করেছিলাম একদিন। ও জি ভাইয়া মনে পড়েছে। আচ্ছা, তারপর আমি আরেকটু রিভাইজ দিই। শেপ বিল্ডার টুল হচ্ছে জি ভাইয়া দিলে ভালো হয়। আমাদের যে লাইন, যে পাথগুলো আছে, পাথগুলা দিয়ে যদি কখনো কোনো শেপ তৈরি হয়, মানে একটা পাথ যখন আরেকটা পাথকে ক্রস করে, তখন ওইটার উপরে যদি কোনো শেপ থাকে, সেই শেপগুলাকে আমরা মানে ভিজিবল করে ফেলতে পারি। যেমন ধরেন এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গল, আর এটা হচ্ছে একটা লাইন। তো এই সম্পূর্ণটাকে যদি আমি সিলেক্ট করি, তো আমার এই সবগুলা মিলে এটা একটা শেপ হচ্ছে না, এটা একটা শেপ, এটা একটা শেপ, তিনটে অংশ হচ্ছে না এখানে, তিনটে অংশ। আমি চাইলে এই শেপ বিল্ডার টুল দিয়ে এই অংশগুলোকে আলাদা আলাদা শেপ বানিয়ে ফেলতে পারি। এখানে যদি ক্লিক করি, এটা আলাদা একটা শেপ হয়ে যাবে। সেম একইভাবে যদি এটাতে ক্লিক করি, এটা আলাদা একটা শেপ হয়ে যাবে, এটা আলাদা একটা শেপ হয়ে যাবে। বুঝতে পারছি? ক্রোমের লোগো করার সময় এরকম হয়েছিল না? হ্যাঁ, ক্রোমের লোগো আমরা যখন করেছিলাম তখন শেপ বিল্ডার টুল ইউজ করেছিলাম। জাস্ট শেপগুলোকে আমরা একটার সাথে আরেকটা যদি টাচ করিয়ে রাখি, দিয়ে এভাবে দুইটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল ইউজ করতে পারবো, তাহলে পুরোটা একটা শেপ হয়ে যাবে। আবার কখনো কোনো একটা জায়গা যদি রিমুভ করতে চাই, জাস্ট অল্টার চেপে ধরে ক্লিক করলে ওইটা শেপ থাকবে না, ওইটা রিমুভ হয়ে যাবে। এটা ছিল আমাদের শেপ বিল্ডার টুল। মনে পড়ছে? জি ভাইয়া মনে আসছে। আমরা চাইলে এভাবে এভাবে আমরা যে কোনো শেপ তৈরি করতে পারি। এখান থেকে কালার নিয়ে নেব। বুঝতে পারছেন? ভাইয়া একটা কথা বলতাম। বলেন। ভাইয়া অনেকে যে টাইপও করে এটা তো এই মাধ্যমে কি করে? টাইপোগ্রাফি? টাইপোগ্রাফি করে না অনেকে? হ্যাঁ জি হ্যাঁ, ভাইয়া। এইভাবে করা যায়। জি ভাই এটা আমি ভাবছিলাম আর কি। যে কোনো শেপ নিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে আপনি শেপ তৈরি করতে পারবেন, যে কোনো শেপ। এটা হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুল। এরপর পার্সপেক্টিভ, এটা প্রয়োজন নাই। এই যে এই টুলটা দেখেন, এটা হচ্ছে মেশ টুল। এই টুলটার আমাদের কিছু কাজ আছে। আমরা একটা রেক্ট্যাঙ্গল এখানে নিই। রেক্ট্যাঙ্গল নেওয়ার পর সাপোজ যে কোনো একটা কালার দিলাম। আমরা যখন ডিজাইনগুলো তৈরি করি, আমাদের ডিজাইনে অনেক সময় দেখা যায় যে ডিজাইনে স্পেসিফিক কিছু টেক্সট ইউজ করার জন্য আমাদেরকে শেপ দিতে হয়। সেটা চারকোনা হতে পারে বা ইলিপস হতে পারে, যে কোনো শেপ দিতে হয়। তো শেপগুলো যদি সলিড একটা কালার রাখি, এটা একটু সাদামাটা দেখাই, তখন এই শেপগুলোকে আরও একটু সুন্দর করার জন্য আমরা মেশ টুল ইউজ করি। মনে করেন এটাই হচ্ছে আমার একটা শেপ, এই শেপটাকে আমি আরেকটু সুন্দর করব, সেটা গ্রেডিয়েন্ট ছাড়া। তো এই মেশ টুল নিয়ে যদি এখানে ক্লিক করি, এটার উপরে দেখেন এখানে আমার একটা লাইন চলে আসছে। একইভাবে এখানেও যদি আমি ক্লিক করি, এখানে আরো একটা লাইন চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো একটা অবজেক্টকে, যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্টকে ধরতে পারি না? যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্টকে জি ধরতে স্যার পারি। পাথকে নিয়ে জি কাজ করা যাবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা এখানে একটা দাগ দিয়েছিলাম, এখানে একটা ক্লিক করেছিলাম। তো এখানে ক্লিক করার ফলে একটা প্লাস চিহ্ন আসছে, এখানেও তাই একটা গ্রিড তৈরি হয়েছে। তো এখানে আমি চারটা অ্যাঙ্কার পয়েন্ট পাচ্ছি। আমি জাস্ট এই অ্যাঙ্কার পয়েন্টগুলোর উপরে ক্লিক করে
যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই তাহলে দেখেন কি হচ্ছে। বুঝতে পারছি? এভাবে আমরা কোনো একটা শেপকে গ্রেডিয়েন্ট ছাড়াই কয়েকটা কালার দিয়ে সুন্দর করতে পারি। এটা হচ্ছে মেশ টুল। বুঝতে পারছি আমরা? জি ভাইয়া, বুঝছি। আর গ্রেডিয়েন্টের কাজ তো আপনারা জানেন, যে কোনো অবজেক্টের উপরে গ্রেডিয়েন্ট দেওয়া যায়। গ্রেডিয়েন্টের কাজ কি এর আগে দেখিয়েছিলাম নাকি দেখাতে হবে? দেখাতে হবে না ভাইয়া। ভাইয়া গ্রেডিয়েন্টের সমস্যা নাই। আচ্ছা, তো এরপর দেখেন এটা ভাইয়া ওই হচ্ছে যে আমাদের পানি, কোনো একটি মানে ওই যে লেমনের উপরে পানির যে ইয়াগুলো আসে, ওইটা কিভাবে করে ভাইয়া? ওগুলা মানে স্পেসিফিক কিছু পানির। ব্রাশ থাকে। ওইগুলা জি স্পেসিফিক ভাইয়া। কিছু ব্রাশ পাওয়া যায়, ওই ব্রাশগুলো ডাউনলোড করতে হয় নেট থেকে। ওই ব্রাশগুলো ডাউনলোড করে আচ্ছা। ওইগুলো সাধারণত ফটোশপ দিয়ে হয় বেশিরভাগ। ইলাস্ট্রেটর থেকে আলাদা আলাদা করে করতে গেলে অনেক সময় লাগে। ওইটা ফটোশপে ব্রাশ পাওয়া যায়, আপনারা নেটে সার্চ আচ্ছা করলে ভাইয়া, পাবেন। আমাদেরকে একটু ওইগুলা দেখিয়ে দিন। আচ্ছা আচ্ছা ঠিক ভাইয়া। আছে, আমি ওইটা ডাউনলোড করে দেখিয়ে দেবনি। আচ্ছা আর ভাইয়া। নরমালি পানির একটা ইয়া করা যায়, ওয়েব তৈরি করা যায় ফটোশপে, আপনাদেরকে মনে হয় দেখিয়েছিলাম। আইড্রপার টুলের কাজ তো মনে হয় দেখিয়েছিলাম না? জি ভাইয়া, এটা ফটোশপেও তো আছে। জি ভাইয়া, এটা দেখেছি। দেখিয়েছি, তবে একটু অ্যাডভান্স একটা জিনিস আছে, একটু আপনাদেরকে দেখাই। মনে করেন এটাতে ক্লিক করেছি, এখন আমি আইড্রপার নিয়ে যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে? আইড্রপার নিয়ে এখানে ক্লিক করলে আমার এটা যে এরকম গ্রেডিয়েন্ট আছে না, এই লেখাটাও কিন্তু ওই সেম একই গ্রেডিয়েন্ট চলে আসবে। আবার একইভাবে যদি আমি এইটাতে ক্লিক করি, এটা যেহেতু সলিড এক কালার আছে, এটা এক কালার চলে আসবে। তো আইড্রপার টুলে একটা অ্যাডভান্স ব্যবহার হচ্ছে, এখানে জাস্ট এমনি যদি ক্লিক করি আমার পুরো গ্রেডিয়েন্ট চলে আসছে, পুরো গ্রেডিয়েন্টটা এখানে চলে আসছে। কিন্তু দেখেন আমি যদি শিফট চেপে ধরে ক্লিক করি তাহলে কি হচ্ছে খেয়াল করেন। শিফট চেপে ধরে ক্লিক করলে আমার তখন ওই পুরো অবজেক্টটা আর এখানে আসছে না, শুধুমাত্র অবজেক্টের যেখানে ক্লিক করছি সেই কালারটা এখানে চলে আসছে। বুঝতে পারছি কি আমরা? জি ভাইয়া। নর্মালি ক্লিক করলে কিন্তু পুরো গ্রেডিয়েন্টটা এখানে চলে আসছে, আর শিফট চেপে ধরে ক্লিক করলে যেখানে ক্লিক করছি সেখানকার কালারটা আমার এই অবজেক্টের উপরে চলে আসছে। আবার আরেকটা জিনিস দেখেন, এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট দেয়া আছে এবং ফন্ট সাইজ দেয়া আছে, কত দেখতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, ফন্ট সাইজ এই যে এটা হচ্ছে আমার ফন্ট সাইজ দেওয়া আছে 100, আর ফন্ট নেম হচ্ছে এটা দেওয়া আছে মাইরিয়াদ, মাইরিয়াদ প্রো। এখন আমি এইখানে আরো একটা টেক্সট নিলাম, এবার এটার আমার কালারটাও চেঞ্জ করে ফেলেছি। এখন ধরেন এটার উপরে যদি আমি ক্লিক করি, এটার উপরে ক্লিক করে এই আইড্রপার টুল নিয়ে যদি এখানে ক্লিক করি, জাস্ট মাউস ক্লিক করি, তাহলে কি হচ্ছে খেয়াল করেন। সরাসরি এটার উপরে আমার এটার যে ফন্ট স্টাইল ছিল, যে ফন্ট কালার ছিল, ফন্ট সাইজ ছিল, সম্পূর্ণটা এখানে কপি হয়ে গেছে। কিন্তু আমরা জাস্ট শিফট চেপে ধরে যদি এখানে ক্লিক করি তাহলে কি হচ্ছে, শিফট চেপে ধরলে শুধুমাত্র এই কালারটা এখানে যাচ্ছে,
আদার্স কোনো অবজেক্ট বা কোনো ভ্যালু এখানে যাচ্ছে না। তো এখানে শিফটের ব্যবহারটা আমরা বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এরপরে আমাদের ছিল হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলের কাজ তো আমরা দেখেছি, তাই না? এটা দেখিয়েছেন ভাইয়া। আচ্ছা, তো টুলস মোটামুটি এগুলাই প্রয়োজন হয়, এগুলার বাইরে টুলস আর সেভাবে প্রয়োজন হয় না। তো এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা হচ্ছে একটা টেক্সট, এটা একটা টেক্সট। এখন আমরা ইরেজ নাইফের কাজ তো দেখেছিলাম এটাকে, তাই না? নাইফের কাজ কি ছিল? জি আমরা ফ্রি হ্যান্ডে এভাবে কোনো কিছু কাটতে পারি। তো এখান থেকে এই ইলিপসটাকে যদি আমরা এভাবে কেটে দিই, তাহলে আমাদের এই দুইটা অবজেক্ট আলাদা হয়ে গেছে না? এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। এখন দেখেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা, যেহেতু দুইটাই কালো, আমরা লেখাটাকে একটু চেঞ্জ করে ফেলি, অন্য কালার দিই। এখানে আমার লেখাটা কোথায় আছে? দুইটা জায়গাতেই আমার লেখাটা আছে হচ্ছে শেপের নিচে, আর শেপটা আছে উপরে। তো এখন এই লেখা আর এই শেপ, এই দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করব। একসাথে সিলেক্ট করে অবজেক্ট, তারপরে ইনভেলপ ডিস্টর্ট, এবার দেখেন মেক উইথ টপ অবজেক্ট, দেখতে পাচ্ছি আমরা। জি আমরা ভাইয়া, দেখতে প্রথমে পাচ্ছি। জি ভাইয়া, প্রথমে দেখতে যেটা পাচ্ছি। করলাম, প্রথমে টেক্সট নিলাম, টেক্সটটাকে শেপের নিচে পাঠিয়ে দিলাম। এরপর দুইটা একসাথে সিলেক্ট করে অবজেক্ট, ইনভেলপ ডিস্টর্ট, মেক উইথ টপ অবজেক্ট। কি হলো বুঝতে পারছি কি আমরা? এটার কিবোর্ড শর্টকাটটা ছিল হচ্ছে কন্ট্রোল জি অল্টার সি, কন্ট্রোল অল্টার সি। বুঝতে পারছি কি আমরা বিষয়টা? কি হলো এটা? আমরা যে কোনো জি একটা ভাইয়া, শেপ, ইন্টারেস্টিং যে বিষয়। যে কোনো একটা শেপের আকৃতিতে যদি কোনো একটা টেক্সটকে নিতে চাই, সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে আপনি লেখাটা চেঞ্জ করতে পারবেন। লেখাটাকে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন।
এভাবে আমরা ডিজাইন করতে পারি না? আচ্ছা, এনভেলাপ ডিস্টর্ট যে অপশনটা, এটা তো আপনারা বুঝছেন নাকি? জি ভাইয়া, এটা তো সমস্যা নেই। ব্লেন্ড অপশন থেকে আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই, অপশনটা দেখানো হয়েছিল না। এভাবে তো ব্লেন্ড অপশন আমরা দেখেছিলাম, তাই না? তো এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার একটা বড় রেক্ট্যাঙ্গল ছিল, এখানে একটা ছোট রেক্ট্যাঙ্গল ছিল, ছোট রেক্ট্যাঙ্গলের সাথে বড়টা ব্লেন্ড হচ্ছে। তো এখন এই যে দুইটা অবজেক্ট ব্লেন্ড হয়েছে, দুইটা অবজেক্টের মাঝে একটা লাইন আছে না, একটা পাথ। তো আমরা এই সিলেকশন টুল নিয়ে যদি যে কোনো একটাকে ক্লিক করি, আমাদের একসাথে দুইটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করতে পারি না? পারি তো নাকি? এই জি ডিরেক্ট ভাইয়া। সিলেকশন টুল দিয়ে আমরা জি ভাইয়া। একটা অবজেক্টকে এইভাবে ধরে এটাকে রোটেট করতে পারি। রোটেট করলে সেম একইভাবে এটা রোটেট হবে। সব থেকে মজার যে বিষয়টা, সেটা হচ্ছে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা আমাদের যে পাথটা আছে এই পাথটাকে সিলেক্ট করব। পাথটাকে সিলেক্ট করেছি। এখন কার্ভেচার যে টুলটা আছে, কার্ভেচার টুল দিয়ে আমরা এই পাথটাকে এভাবে কার্ভ করে দিব। তাতে করে কি হবে, বুঝতে পারছি? আমাদের ব্লেন্ড যেটা হয়েছিল সেটাই, কিন্তু এই মাঝের যে ডাইরেকশনটা, এই ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। এই ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে কিসের উপরে? আমার এই এই পাথের উপরে। এই পাথটা যেরকম থাকবে এই ডাইরেকশনটাও সেভাবে চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি আমরা? জি ভাইয়া, মাঝখানে পাতটাকে নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ, মাঝখানের পাতটা। তাহলে এরকম হবে। মাঝখানের পাতটাকে যদি আমরা রাউন্ড করে দিই, আচ্ছা। তাহলে এটাও রাউন্ড জি হয়ে ভাই, যাবে। ওটা সোজা ছিল, ওটা বাঁকা করে এরকম হয়ে গেছে। হ্যাঁ, জি ভাইয়া, বুঝছি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের একটা শেপ। এটা একটা শেপ। আমাদের কখনো কখনো এইরকম প্রয়োজন হয় না যে এই শেপের উপরে কোনো একটা কিছু আমি তৈরি করতে চাচ্ছি যেটা শুধুমাত্র এই শেপের উপরে দেখা যাবে। আচ্ছা, একটু প্র্যাকটিক্যাল দেখাই। আমরা চাচ্ছি এখানে যা কিছু আমরা লিখব, এই লেখাটা শেপের উপরে দেখা যাবে। এখন শেপের উপরে যদি আমরা এভাবে দেখাতে চাই, আচ্ছা এভাবে না করে পেন টুল দিয়ে করি। খেয়াল করেন, এই যে অবজেক্টটা, আমি চাচ্ছি যে এটা আমার এখানে যে শেপ আছে এই শেপ বরাবর এটা থাকবে। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, এখানে দুইটাকে সিলেক্ট করে এই শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে কেটে দিতে হবে না? শেপ বিল্ডার টুল দিয়ে আমরা অল্টার চেপে ধরে এটাকে জি ভাই। এটাকে কেটে দিতে পারি। এই কাজটা করতে পারি। কিন্তু দেখেন এখানে আরো চমৎকার একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের শেপ।
এই শেপটাতে আমরা ক্লিক করে এইখানে দেখেন কয়েকটা অপশন আছে। প্রথম দেয়া আছে হচ্ছে ড্র নর্মাল, এরপরে আছে ড্র বিহাইন্ড, আর এরপরে আছে হচ্ছে ড্র ইনসাইড। তো নর্মাল যেটা, এখন আমি যা কিছু অঙ্কন করব, আর্ট করব, এটা নর্মালি বিহেভ করবে। যখন আমি এই ড্র বিহাইন্ডে ক্লিক করব, এরপর কোনো একটা কিছু অঙ্কন করব, কি হচ্ছে বুঝতে পারছেন? আমি যেটা অঙ্কন করছি এটা আমার এই অবজেক্টের পেছনে চলে যাচ্ছে, অবজেক্টের সামনে কিছু থাকছে না। যেটাই অঙ্কন করব এই অবজেক্টের পেছনে চলে যাচ্ছে, এখান থেকে বিহাইন্ড অপশনটা দেয়া আছে। একইভাবে আমি যদি এখানে ক্লিক করে এটা দিই, এবার দেখি কি হয়। আমি পেইন্ট করছি কিন্তু পুরো অবজেক্ট জুড়েই, বাট আমার শুধুমাত্র এই অবজেক্টের ভেতরে অবজেক্টের উপরে যেই এরিয়াটা, এই এরিয়াটা দেখা যাচ্ছে, বাইরের এরিয়াটা দেখা যাচ্ছে না। তো এটা আমাদের জন্য খুব চমৎকার একটা বিষয়। অনেক সময় আমাদেরকে কাজ করতে গেলে শেপ বিল্ডার অথবা পাথফাইন্ডার ইউজ করতে হয়, তো এটা দিয়ে আমাদের পাথফাইন্ডার ইউজ করা লাগবে না। ভাইয়া ক্লাস টাইম আর 6 মিনিট আছে। 6 মিনিট আছে? জি এটা ভাইয়া। চেঞ্জ চেঞ্জ করে দিই নাকি? জি ভাইয়া। নতুন মিটে চলে আসেন সবাই। হ্যাঁ, নতুন মিট দিয়ে চলে আসো। ভাইয়া আছে তো। বাকিদের কি হয়েছে? বাকিরা কেন জয়েন করে নাই? আর কি নিতে নাই? ওনারা মনে হয় মিটে জয়েন দিয়ে ঘুমিয়ে গেছিল। কি বাবা, কোথায় গেছিলা? এখানে? বাকিদেরকে ছাড়াই কি ক্লাস শুরু করব? আচ্ছা, আমি একটু দেখি তো ওইটার কি অবস্থা ওই মিটে। এখনো 4 জন ওই মিটেই আছে। আপনাদেরকে যে নতুন মিট লিংক দিয়েছি, আপনারা নতুন লিংকে আসছেন না কেন? ভাইয়ের লিঙ্কটা আবার হোয়াটসঅ্যাপে দেন। হোয়াটসঅ্যাপে দিব, মেসেজে দিয়েছি এখানে, পেয়েছেন? পুরেরটা
মাত্র দিলাম, দেখেন মিটের মেসেজে। নতুন মিটে মাত্র একজন, বাকি সব গেল কোথায়? ভাইয়া এইটা না নতুন? হ্যাঁ, এটাই তো নতুন। বাকিগুলা কই? হোয়াটসঅ্যাপে লিংক দিলাম, দেখেন। ভাই আমি তো ঢুকতে পেরেছি, বাকিগুলা ঢুকেনি। আপনারা কি ক্লাসে ওই তিনজনাই অ্যাক্টিভ ছিলেন, বাকিগুলা ঘুমাতো নাকি? অনেক রাত হয়ে গেছে ভাই, আর মনে হয় ঘুমাই গেছে। বাজে 10টা, এখন যদি বলেন যে অনেক রাত হয়ে গেছে। অনেক রাত হয়ে গেছে তাই ওরা ক্লাস করবে না, এখন 10টার দিকে তো কেউ ক্লাস করে না। তাহলে কি ক্লাস শেষ করে দিব? আপনার ইচ্ছা। আচ্ছা, যে নাই সে নাই, আমরা কোন জায়গায় যেন ছিলাম? ওই যে ডিজাইন দেখাচ্ছিলেন। দেখতে পাচ্ছেন? আমি এখানে অনেকগুলো লাইন তৈরি করলাম, বাট আমার লাইনগুলা কিন্তু না, বুঝতে পারলাম না। স্ক্রিন দেখা যাচ্ছে না। ও, স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। খেয়াল করেন, এইখানে আমি একটা লাইন ক্রিয়েট করলাম, বাট এই লাইনটা আমার শুধুমাত্র এম লেখার উপর দিয়ে দেখা যাচ্ছে, বাকি কোনো অংশে দেখা যাচ্ছে না। এটা না যাওয়ার কারণটা হচ্ছে, আমি এইখানে এই যে ইনসাইড যে অপশনটা আছে, এই অপশনটা ক্লিক করে রেখেছিলাম। বুঝতে পারছি? জি। আমাদের অনেক সময় এরকম প্রয়োজন হয় যে
একটা শেপ নিলাম। এখন আমি শেপের উপরে কিছু লিখা রাখবো, শেপের উপরে কিছু লিখা দিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে এই লিখাটা যখন লিখবো, আমার লিখাটা উপরে যেতে পারে বা নিচে যেতে পারে। এখন অটোমেটিক্যালি উপরে চলে গেল, কিন্তু কখনো কখনো এরকম হতে পারে না যে লিখাটা আমার নিচে চলে যাচ্ছে, তখন আমাকে আবার ওই কন্ট্রোল চেপে ধরে ব্র্যাকেট দিয়ে এটাকে আপ ডাউন করতে হচ্ছে। এটা না করে আমরা জাস্ট এখান থেকে যদি এই অপশনগুলোতে ইউজ করি, খুব সহজেই এটাকে অ্যারেঞ্জ করতে পারবো। বুঝতে পারছি? আমরা শেপকে স্ট্রোককে শেপে কনভার্ট করা তো দেখেছি, তাই না? কোনো একটা লাইনকে শেপে কনভার্ট করতে পারি না আমরা? হ্যাঁ, ভাইয়া আমার কথা কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। একটু কথা বললাম, শোনা গেছিল? না, শুনতে পাইনি। কি আচ্ছা বলেছিলেন? ভাইয়া, ভাইয়া বাসায় কারেন্ট নাই, ফোন থেকে জয়েন হইলাম, বুঝতে পারবো কি করে জানি। ও আচ্ছা আচ্ছা। তা আমরা নর্মালি একটা স্ট্রোককে অর্থাৎ একটা লাইনকে শেপে কনভার্ট করতে পারি তো, তাই না? জি ভাইয়া পারি, আউটলাইন করে। হ্যাঁ হ্যাঁ, আউটলাইন। তো তাহলে আজকে আমি নতুন কিছু আর দেখাচ্ছি না। আপনারা অনেকেই যেহেতু ঘুমিয়ে গেছেন, ঘুমাক, সমস্যা নাই। ঘুমাইনি ভাইয়া, সবাই একটা ফাঁকিবাজ, ঠিকই জেগে আছে, কিন্তু ক্লাস করবে না। চ্যাটিং করছে মনে হয়। জি ভাইয়া, আমি ভালো মতো চিনি ওদেরকে। চ্যাটিং করছে হবে হয়তো। বয়ফ্রেন্ডের ক্লাসে সাথে। যেতে আগ্রহ দুই তিন জনের ছাড়া কারো নাই ভাইয়া। ভাইয়া আমি আমরাই একটা জোর করে কথা ক্লাস বলি। করতেছি। বলেন। বল বল। কথাটা হচ্ছে আমি খুব মন দিয়ে ক্লাসগুলো দেখি, কিন্তু একটা সমস্যা, কি সমস্যা? কি সমস্যা? আমার ইলিস্ট্রেটরই তো নাই। চমৎকার। ভালো। আপনাকে, আপনি আর কিছুদিন ওয়েট করেন, আপনাকে নোবেল দেয়া হবে। ভাইয়া ক্লাসই হয়নি তেমন, আমি সেদিন পেন ড্রাইভ নিয়ে গেছিলাম, আপনি নিয়ে আসেননি, সেজন্যই তো নেওয়া হয়নি। আপনার ইলাস্ট্রেটর কি 2019টা দিলে হবে? না, 2015 দেওয়ার কথা ছিল না ভাইয়া, আপনি বলেছিলেন যে হচ্ছে ওই শীতে দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে দেননি। আপনি অসুস্থ ছিলেন, আর হচ্ছে আমার বাসায়ও একটু প্রবলেম ছিল, দেন আমিও আর গুরুত্ব দিইনি, দিয়ে আর কি এই অবস্থা। এই জন্যই 2015 না 17 দিতে চেয়েছিলাম আপনাকে। 15 দিতে চাইছিলেন ভাইয়া। 15, 17 চলছিল না? না ভাই, এটা তো ট্রাই করিনি। আচ্ছা, আপনি একটু লাইনে থাকেন। স্বর্ণা কি যেন বলছিল, বলো একটু শুনি। আমি আর কিছু বলবো না। আমি এতক্ষণ বক বক করলাম, একটা কথা শোনা যায়নি জানো। ইয়ারফোন দিয়ে হ্যাঁ, কানেক্ট করেছি, ইয়ারফোন দিয়ে শোনা যায় না। দেখলাম তো মিউট করা নাই, কিন্তু তোমার কথাও শোনা যাচ্ছিল না। হ্যাঁ, আমি পরে বুঝতে পারলাম আমার কথা শোনা যায়নি। আপনার ইলাস্ট্রেটর 2015 লাগবে না? এখন না পাইলে সমস্যা নাই ভাইয়া, আমি নেক্সট নিয়ে নেব। ভাই আপনি পরে দিয়ে দিয়েন ওকে, ও তো এখন করবেও না ডাউনলোড। ঠিক আছে, তাহলে আমি পরে দিয়ে দিব না, আমার ড্রাইভে থাকে, এখানে নাই। ঠিক আছে ভাইয়া, পরে। হ্যাঁ বাবা। আচ্ছা, তাহলে ইলাস্ট্রেটরটা সামনের দিন একটু মনে করায় দিয়েন, হ্যাঁ? ওকে ভাইয়া। মনে করায় দিন, অথবা যদি আমি এর মাঝে পারি আমি দিয়ে দিবনি। ভাইয়া আর আমার বিষয়টা একটু দেখিয়েন, আমি তো যাইতে পারবো না আর। হ্যাঁ, আপনি তো বললেন আপনি কোথায় চাকরি হলো আপনার? ভাইয়া হচ্ছে প্রাণ